নমস্কার, কৃষক দাদার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে মুরগিকে অঙ্কুরিত ধান খাওয়ালে কি হয়। अरे कहना क्या चाहते हो? এই ধানের মধ্যে লুকিয়ে আছে কিং অফ পয়জন, যাকে আমরা বিষের রাজা বলি। कौन है ये लोग? कहां से आते हैं? তো যারা এই মুরগিকে এই অঙ্কুরিত ধান খাওয়াচ্ছেন, তারা আজকে এটা জেনে যাবেন যে এই ধানের মধ্যে যে কিং অফ পয়জন বা বিষের রাজা লুকিয়ে আছে, তাকে বের করে না দেওয়া পর্যন্ত মুরগিকে ধান বা অঙ্কুরিত ধান খাওয়ানোটা সেফ নয়। এর সত্ত্বেও যারা খাওয়াচ্ছেন বা হয়তো আপনার না জানার কারণে এই যে ধানটা খাওয়াচ্ছেন, তার ফলে কি হচ্ছে, মুরগিগুলোর চুন পায়খানা, ডায়রিয়া, পেট ব্যথার কারণে ঝেমানো, সবথেকে বড় যেটা কারণ সেটা হলো যে মুরগির পা অবশ হয়ে মুরগিটা ঝুপঝাপ করে বসে পড়ে। সেই পা অবশ হয়ে বসে পড়ার সমস্যাটা সবথেকে বেশি দেখা যায় এই ধান এবং ধানের অঙ্কুরিত ধান খেলে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। এখন ঘটনা হচ্ছে যে তাহলে কি অঙ্কুরিত ধান আমরা খাওয়াতে পারবো না? না, ব্যাপারটা তা নয়। তাহলে ওই বিষের রাজাকে ওই ধান থেকে বের করে দিতে হবে, তাহলেই কিন্তু ওই ধানটা মুরগির জন্য সেফ হতে পারে। তাহলে কে এই বিষের রাজা? তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই বিষের রাজাটা কে এবং তাকে আমরা কিভাবে এই ধানের মধ্যে থেকে বার করে দেব। আর এই স্প্রাউটেড রাইস বা জার্মিনেটেড রাইস বা অঙ্কুরিত ধান বা ধানের গাজন, এই বিষয়ে আজকে আমি আপনাকে জানাবো। আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা বা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাকে এই ধানের উপকারিতা এবং অপকারিতা, আমি এই দুটো বিষয়ই আপনার সামনে তুলে ধরবো। আপনি বিবেচনা করবেন যে এই মুরগিকে ধানটা খাওয়াবো, কখন খাওয়াবো, কিভাবে খাওয়াবো এবং খাওয়াবো কি না, সেটা বিবেচনা করার দায়িত্ব আপনার। তো আমি জানাবো আপনাকে 3টে উপকারিতার কথা এবং 4টে অপকারিতার কথা। তো প্রথম যে উপকারিতার কথাটা বলবো, অর্থাৎ 1 নম্বর উপকারিতা, মুরগির শরীরে যা যা ভিটামিন, প্রোটিন, মিনারেলস যা যাবতীয় লাগে, এই ধান বা ধানের অঙ্কুরিত ধান এর মধ্যে কিন্তু সব কিছুই অন্তর্নিহিত আছে। সমস্যা হচ্ছে কি, সেগুলো পরিমাণ কম। বাকি না হলে এমন খুব কম খাবার পাওয়া যায় যার মধ্যে এত রকমের গুণ যেটা রয়েছে এই শুধু ধান বা অঙ্কুরিত ধানের মধ্যে। এছাড়া মুরগিকে ধান খাওয়ালে কি হয়, এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা ডিটেলস ভিডিও আছে, আপনি সেটা গিয়ে দেখে নিতে পারেন। এরপর আসছি 2 নম্বর পয়েন্টে। ধান অঙ্কুরিত হবার পর সেই ধানের মধ্যে কিছু বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস বৃদ্ধি পায়, সাচ অ্যাজ ফিউলিক অ্যাসিড, ওরাইজনাল, এছাড়া অ্যামাইনো বিউটিক অ্যাসিড, যেগুলো মুরগির গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করে, অর্থাৎ মুরগিকে গ্রোথ নিতে সাহায্য করে। এবার বলবো আপনাকে 3 নম্বর উপকারিতাটা। অঙ্কুরিত ধান মুরগির খাওয়ার খরচ কমাতে পারে, এটাই সবথেকে বড় বিষয়। তারপরেও যেহেতু এর মধ্যে কিছু কাঁচা অংশ থাকে, যেগুলো ধানের শিকড় বা ধানের গাছ যে গজায়, সেই অঙ্কুরিত বা অঙ্কুরটা মুরগির হজম হতে দেরি হয়। এবং এই ধান, ধরুন 1 কেজি ধানকে যদি আমরা স্প্রাউট করি বা যদি অঙ্কুরিত করি, তাহলে কিন্তু সেই ধানের পরিমাণ দাঁড়ায় 2.5 কেজি, অর্থাৎ 2.5 কেজি। তো এই জার্মিনেটেড রাইস বা স্প্রাউট রাইস এই একটা বিষয় যেখানে মুরগির খাওয়ার খরচ কমাতে পারে, যেহেতু তাদের ওজনে এবং আয়তনে বেড়ে যায়। এটা আমি আপনাকে জানালাম যে 3টে উপকারিতার কথা। খুব ছোট্ট করে আমি আপনাকে জানাবো যে এই মুরগির খাবারটা আমরা কিভাবে মেনটেন করি। আমরা যেমন খাই, সকালে টিফিন খাই, দুপুরে ভারী খাবার খাই, বিকেলে বা সন্ধ্যা বা রাত্রের দিকে ফের ভারী খাবার খাই। কিন্তু মুরগির ক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম। মুরগির ক্ষেত্রে কি হয়, মুরগির ক্ষেত্রে সকালে ভারী খাবার, দুপুরে হালকা খাবার, আবার বিকেলে বা রাত্রে ভারী খাবার। তো এই দুপুরবেলা টাইমে যে সময় মুরগির হালকা খাবার বা টিফিনের সময় হয়, সেই সময়ে কিন্তু এই ধানটা দেওয়া উচিত। এবং এই ধানের মানে মুরগির খাদ্যের 20% ধান হিসাবে দেওয়া যেতে পারে, 100% নয়। অর্থাৎ যদি মুরগিটা সকালে 40 গ্রাম খায় বা বিকেলে 40 গ্রাম খায়, তাহলে 80 গ্রাম, এবং দুপুরবেলা তাহলে খাবে 20 গ্রাম। এই হলো 100%। তারপরেও প্রচণ্ড বর্ষায় অথবা প্রচণ্ড শীতে এই খাবারটা অ্যাভয়েড করা ভালো। এগুলো গ্রীষ্মপ্রধান দেশ অথবা গ্রীষ্মকালে এটাকে ওই মুরগির টিফিন টাইমে এই খাবারগুলো ব্যবহার করা যেতে পারে। এবং সাথে সাথে যখন আপনি এই খাবারটা খাওয়াবেন, তাকে এই মুরগিগুলোকে কিন্তু লিভার টনিকটা কন্টিনিউ করতে হবে। এবং দ্বিতীয়ত, এই ধানটা খাবার পরে অন্তত আধ ঘন্টা যেন মুরগি কোনো জল না খায়, অর্থাৎ অঙ্কুরিত ধানের সাথে জলটাকেও অ্যাভয়েড করতে হবে।
খাওয়ার পরে আধ ঘন্টা পরে কিন্তু জলটা দিতে লাগে। তার আবার অনেক কারণ আছে, সেটা বলতে গেলে এখানে অনেক লেট হয়ে যাবে ভিডিওতে। এবার আমি আপনাকে জানাবো 4টে অপকারিতার কথা। কিন্তু তার আগে আমার মনে হয় যারা নতুন দর্শক বা যারা এই ধানের কলা করতে হয়তো জানেন না, যারা আমরা চাষিভুষি মানুষ আমরা তো সবাই জানি, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা হয়তো এই কলাটা তৈরি করতে জানেন না, তো তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই, তারপরে আমি অপকারিতায় আসছি। নতুন ধান হলে অঙ্কুরোদ্গম ভালো হয়, পুরনো ধানে একটু পরিমাণটা কম হয়। এবং সাথে সাথে যেভাবে করতে হবে এই ধানের অঙ্কুরোদ্গম, সেটা হলো যে প্রথমে ধানটাকে একটু রোদে নেড়ে চেড়ে নিতে হয়, একটু গরম করে নিতে হয়। তারপরে সেই ধানটাকে 24 থেকে 48 ঘন্টা জলে নিমজ্জিত অবস্থায় রাখতে হয়। এবং এই 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে, এটা সাধারণত নতুন ধানে 20 মিনিটেও সম্ভব, কিন্তু সেটা রিস্ক না নিয়ে 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আপনি দেখতে পাবেন যে ওই ধানের মুখগুলো একটু একটু ছেড়ে গেছে এবং তারা কলা বেরোবার জন্যে বা অঙ্কুরোদ্গম হওয়ার জন্যে তারা তৈরি। তখন ওই ধানটাকে ছেঁকে নিতে হবে এবং বারবার নতুন নতুন জল দিয়ে ওই ধানটাকে ধুইতে হবে, ধুয়ে ছাঁকতে হবে। তো ছেঁকে নেবার পরে সেই ধানটাকে নিয়ে কোনো একটা বস্তাবন্দি করে বা কোনো একটা ঝোড়ায় খড়ায় নিচে কিছু রেখে তার উপরে ধানটা রেখে কিছু চাপা দিতে হবে। ঠিক এই চাপা দেওয়ার যে ওয়েদারটা হবে, তার মানে কি যে উষ্ণতা এবং আর্দ্রতা পেলেই কিন্তু ওই ধানটা অঙ্কুরোদ্গম ঘটবে। অর্থাৎ 15 থেকে 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে হলেই খুব সহজেই কিন্তু অঙ্কুরোদ্গম হবে, তার নিচে বা তার উপরে হলে সমস্যা হতে পারে। এই ধানটাকে চাপা দিতে পারলেই বা চাপা দিলেই দেখবেন যে 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে খুব সুন্দর একদম অঙ্কুরিত হয়ে গেছে। এবং সেই অঙ্কুরিত পরিমাণ যত আপনি লেট করবেন তত অঙ্কুরগুলো বাড়তে থাকবে। তো এই অবস্থায় নিয়েই আমরা মুরগিগুলোকে খাওয়ানো শুরু করে দেব না, মোটে নয়। তাহলে কি করতে হবে, যখনই আপনি অঙ্কুরিত হয়ে গেল ধানটা, সেই অঙ্কুরিত ধানকে যতটা আপনার প্রয়োজন ততটা নেবেন। আবার সেই ধানটাকে ভালো করে 4-5 বার নতুন জল দিয়ে, যে জলটা বাহিত হয় এই রকম জল দিয়ে তাকে ধুইতে হবে। কেন ধুইতে হবে সেটা আপনি পরে বুঝতে পারবেন। তো এইভাবে 4-5 বার ধোয়ার পরে তাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে তাকে আবার একটু শুকনো মতো করে তবেই কিন্তু মুরগিকে খেতে দেওয়া যাবে। যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে নিন, নাহলে আবার ওটা আগামী দিনে ব্যবহার করা যাবে। এইভাবে বেশ কয়েকদিন এই স্প্রাউটেড রাইস বা জার্মিনেটেড রাইস বা অঙ্কুরিত ধানকে ব্যবহার করা যায়। এবারে আমি আপনাকে জানাচ্ছি যে 1 নম্বর অপকারিতা বা 1 নম্বর ক্ষতি হতে পারে সেটা কি। এই যে একটু আগে আমি বলছিলাম না যে যখন আমরা ধানটাকে অঙ্কুরিত হওয়ার জন্যে কোনো একটা জায়গায় বস্তা বা কিছু খড় কুটো দিয়ে চাপা রাখছিলাম, যে উষ্ণতা আর্দ্রতা পাওয়ার জন্যে, যাতে অঙ্কুরটা খুব সুন্দরভাবে গজায়। তো সেই অঙ্কুর গজাবার সাথে সাথে আপনি জানবেন যে ওই যে ওয়েদারটা, উষ্ণতা এবং আর্দ্রতা, ওটা কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আদর্শ উপযুক্ত ঘর বা আদর্শ উপযুক্ত আবহাওয়া। সুতরাং যখনই আমরা ওই ধানটাকে অঙ্কুরিত হওয়ার জন্য ওখানে রেখেছিলাম, তখনই কিন্তু ওর মধ্যে সৃষ্টি হয়েছে বা জন্ম নিয়েছে এই ব্যাকটেরিয়া এবং ছত্রাক। তাহলে যদি আমরা সদ্য সেইখান থেকে ধানটা নিয়ে যদি মুরগিকে খাইয়ে দিই, তাহলে কিন্তু বিরাট বড় বিপদের সম্মুখীন হতে পারে। তার কারণ আমরা ধানের অঙ্কুরিত দিচ্ছি তাকে মুরগিকে খেতে, সাথে সাথে কিন্তু ওই জীবাণু, ব্যাকটেরিয়া বা ওই আপনার ছত্রাক নিয়েও কিন্তু আমরা কিন্তু মুরগির সামনে প্রেজেন্ট করছি। তো সেক্ষেত্রে এর থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে যদি যখন ওই মুরগিকে খেতে দেওয়া হবে তখন ওই অঙ্কুরিত ধানকে যদি আমরা বারবার কয়েকবার ভালো করে ধুয়ে ফেলতে পারি, তাহলে হয়তো সেই ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের পরিমাণটা কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে। এতক্ষণ যে বক্তব্যটা রাখলাম তার মধ্যেই 1 নম্বর এবং 2 নম্বর অপকারিতাটা ছিল। এবার আমি আপনাকে জানাবো যে 3 নম্বর অপকারিতাটা কি। এই ধানের অঙ্কুরটা কাঁচা হওয়ার ফলে, অর্থাৎ ধান থেকে যে স্প্রাউটগুলো বেরিয়েছে সেগুলো কাঁচা হওয়ার ফলে হজম হতে একটু সময় লাগে। আর যখনই এই হজম হতে সময় লাগে তখন ধানে থাকা যে পুষ্টিগুণগুলো, খুব ভাইটাল পুষ্টিগুণগুলো কিন্তু মুরগির দেহে শোষিত হতে বাধাপ্রাপ্ত হয়। এই যে 4 নম্বর অপকারিতা বা 4 নম্বর যে ক্ষতিটা, এই বিষয়টা একটু ধ্যান দিয়ে শুনবেন। নিয়মিত মুরগিকে ধান অথবা অঙ্কুরিত ধান বা স্প্রাউটেড রাইস বা জার্মিনেটেড রাইস খাওয়াবার ফলে কি হয়, এই মুরগির শরীরে প্রতিনিয়ত এই কিং অফ পয়জন প্রবেশ করতে থাকে, আবার বেরিয়েও যায়। কিন্তু কন্টিনিউ এই প্রসেসটা চলার পরে মুরগির সবথেকে বড় যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে ওর পাগুলো অবশ হয়ে যায় এবং মুরগিটা বসে পড়ে। তার এক এবং একমাত্র কারণ এই ধানের মধ্যে রয়েছে কিং অফ পয়জন, এবং যে কিং অফ পয়জন তার নামই হলো আর্সেনিক। আপনারা এই নামটা শুনে থাকবেন। এই আর্সেনিক জলে, স্থলে, খাবারে নানান জায়গায় থাকে, কোনো জায়গায় কম মাত্রায়, কোনো জায়গায় বেশি মাত্রায়।
আমাদের আর্সেনিক কিছু করতে পারে না, তার একটাই কারণ, তার কারণ আমরা ধানটাকে মাড়াই, ঝাড়াই, সেদ্ধ, শুকনো, ছাঁটাই, এই সব নানান প্রক্রিয়ার মাধ্যমে যেতে যেতে এই আর্সেনিকের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকে এবং ভাত তৈরির পরে আরও কিছুটা কমে যায় এবং পান্তাতে আরও আস্তে আস্তে ধীরে ধীরে এই আর্সেনিকের মাত্রাটা কমে যায়, যার ফলে আমাদের শরীরে কোনো সমস্যার সৃষ্টি করে না এবং শরীরের মধ্যে প্রবেশ করে, বেরিয়েও যায়। কিন্তু মুরগির যেহেতু এই ধান অথবা এই যে স্প্রাউটেড রাইসটা যেহেতু ওকে খাওয়ানো হচ্ছে, সেহেতু মুরগির শরীরে খুব সহজেই চলে যাচ্ছে আর্সেনিকটা। আর এই আর্সেনিক এমন একটা জিনিস যেটা রং তৈরিতে কাজে লাগে, কাঁচ তৈরিতে কাজে লাগে, যেটা কীটনাশক ঔষধ তৈরিতে কাজে লাগে, সবথেকে বড় কথা ইঁদুরের বিষ পর্যন্ত তৈরি হয় এই আর্সেনিক থেকে। অর্থাৎ যে আর্সেনিক দিয়ে আমরা কীটনাশক তৈরি করছি, সেই আর্সেনিকটাই আবার সেই মুরগির শরীরে ধীরে ধীরে প্রবেশ করানো হচ্ছে। দেখুন, আর্সেনিক সব জায়গায় আছে, নদী, খাল, নর্দমা, জলের উপরে দেখবেন হালকা ব্রাউন রঙের, ধূসর রঙের এবং মেটাল টাইপের, মানে এটা তো একটা হেভি মেটাল, যে একটা চকচক করছে, যেটা স্টিল কালার বা অ্যালুমিনিয়াম কালার, সিলভার কালার টাইপের, দেখবেন জলের উপরে একটা আস্তরণ ভাসছে, ওইটাই হলো আর্সেনিক। আর এই আর্সেনিকটা কাঁচ শিল্পে, রং শিল্পে, কীটনাশক, এইসব বিষয়েই কিন্তু এই আর্সেনিকটা কাজে লাগে। তাহলে মুরগিকে যখন আমরা এই ধান অথবা এই অঙ্কুরিত ধানকে খাওয়াবো, তখন কিন্তু একে ঝাড়াই, মাড়াই বা ধোয়াই খুব ভালোভাবে এগুলো করা প্রয়োজন, তারপরেই কিন্তু মুরগিকে দেয়া যাবে। যদি আপনি সেটা না করে তাহলে মুরগিকে দিচ্ছেন, তাহলে আপনি এটা নিশ্চিন্তে থাকুন, আপনি নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে থাকুন যে এই মুরগির ব্যবসায় বা মুরগি পালনে লাল বাতি। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।